জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল আজ। শেখ হাসিনাকে ভারত ফেরত না দিলে করণীয় তেমন কিছু নেই, পররাষ্ট্র উপদেষ্টা। ভারতে নিরবচ্ছিন্ন তেল সরবরাহ চালিয়ে যাবে রাশিয়া, পুতিন। পাকিস্তানের হামলায় 23 আফগান সেনা নিহত। কলকাতায় আসছে মেসি, শহর জুড়ে উৎসবের আমেজ। শুটিংয়ে দগ্ধ আরিফিন শুভ এখন কেমন আছেন? জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল আজ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের তফসিল আজ বৃহস্পতিবার ঘোষণা করা হবে। সন্ধ্যা 6টায় জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণের মধ্যে দিয়ে নির্বাচনের তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার CCAMM নাসির উদ্দিন। গতকাল বুধবার আগারগাঁও নির্বাচন ভবনে তথ্য জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। এরই মধ্যে গতকাল বিকাল 4টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসির ভাষণ রেকর্ড করেছে বাংলাদেশ টেলিভিশন, বিটিভি ও বাংলাদেশ বেতার। তফসিল ঘোষণাকে কেন্দ্র করে নির্বাচন ভবনের আশেপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ইসি সচিব বলেন, বৃহস্পতিবার 300 আসনের তফসিল ঘোষণা করা হবে। সন্ধ্যা 6টার পর প্রধান নির্বাচন কমিশনার CCAMM নাসির উদ্দিন জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন এবং তফসিল ঘোষণা করবেন। ত্রয়োদশ সংসদ নির্বাচন এবং গণভোট কবে হবে সেই তারিখ বৃহস্পতিবার সন্ধ্যায় জানা যাবে। তবে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানান 8 বা 12 ফেব্রুয়ারি ভোট হতে পারে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোট কেন্দ্রে ও ভোট কক্ষের সংখ্যা অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। তবে প্রতিটি কেন্দ্রের প্রতিটি কক্ষে 2টি করে ভোট দেওয়ার জায়গা বা গোপন কক্ষের স্ট্যাম্পিং সেন্টার ব্যবস্থা থাকবে। এতে সামান্য পরিমাণে বাজেট বাড়তে পারে বলেও জানান তিনি। এবার দেশে মোট ভোটার সংখ্যা 12,96,95,183 জন। এর মধ্যে পুরুষ ভোটার 6,48,14,907 জন ও মহিলা ভোটার 6,28,79,042 জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার 1,234 জন। চলতি বছরের 31 অক্টোবর পর্যন্ত যাদের বয়স 18 হয়েছে তাদের নিয়ে চূড়ান্ত ভোটার তালিকা প্রস্তুত করেছে নির্বাচন আয়োজনকারী সংস্থা ইসি। শেখ হাসিনাকে ভারত ফেরত না দিলে করণীয় তেমন কিছু নেই, পররাষ্ট্র উপদেষ্টা। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত আনতে বাংলাদেশ প্রচেষ্টা অব্যাহত রাখবে। গতকাল বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শেখ হাসিনার প্রত্যর্পণ নয়াদিল্লির সিদ্ধান্তের উপর নির্ভর করছে। ভারতকে রাজি হতে হবে অথবা চাইতে হবে তাকে ফেরত পাঠাতে। ভারত রাজি না হলে করণীয় তেমন কিছু নেই, আমরা রাজি করানোর চেষ্টা চালিয়ে যেতে পারি, এইটুকুই। সম্ভাব্য তৃতীয় দেশে শেখ হাসিনার পুনর্বাসন সংক্রান্ত খবর প্রসঙ্গে তিনি বলেন, শুনেছি আপনারা যেরকম শুনছেন, এটার বিষয়ে বাংলাদেশের কিছু করার নেই। আমরা চাই উনি ফেরত আসুক। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কেরালয় 40টি সুপারিশ দিয়েছিল, সেখানে র্যাব, ডিজি, এফআই বিলুপ্ত করার কথা বলা হয়েছিল। সেই সুপারিশ অন্তর্বর্তী সরকার আমলে নেবে কিনা এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ডিজি, এফআই এর মতো প্রতিষ্ঠান পৃথিবীর প্রতিটি দেশে আছে। এটা তারা বললেই তো হবে না। 40টি সুপারিশ দিয়েছে তারা, যেগুলো আমাদের এবং আমাদের পরের সরকারের কাছে গ্রহণযোগ্য মনে হবে সেগুলো করবে তারা। তিনি বলেন, সবই যে করা যাবে এমন কোনো কথা নেই। নতুন করে কোনো নিষেধাজ্ঞা আসার সম্ভাবনা আছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, মানবাধিকার লঙ্ঘন নতুন করে কোনো নিষেধাজ্ঞা আসার সম্ভাবনা আছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, মানবাধিকার লঙ্ঘনে নতুন করে নিষেধাজ্ঞার কোনো সম্ভাবনা আছে বলে আমার মনে হয় না। র্যাবের কাজেই স্পষ্টতই অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে, এটা সবাই স্বীকার করে। বর্তমান সরকারের প্রচেষ্টার কোনো অভাব নেই। কারো যেন মানবাধিকার এভাবে লঙ্ঘিত না হয়, যেন ভুল না হয়, সেখানে আমাদের শতভাগ প্রতিশ্রুতি আছে। ভারতে নিরবচ্ছিন্ন তেল সরবরাহ চালিয়ে যাবে রাশিয়া, পুতিন। যুক্তরাষ্ট্রের হুমকি ধামকির মুখেও ভারতে জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার 5 নভেম্বর নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক শেষে রুশ নেতা কথা বলেন।
রাশিয়ান তেল ক্রয়ের অব্যাহততার কথা উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত আগস্ট মাসে বেশিরভাগ ভারতীয় পণ্যের উপর 50% শুল্ক আরোপ করেছিলেন। ওয়াশিংটনের যুক্তি, এই তেলের অর্থ ইউক্রেন যুদ্ধের তহবিল জোগাতে সহায়তা করছে। ইউক্রেন যুদ্ধ শুরুর পর ঘনিষ্ঠ অংশীদার ভারতে প্রথমবার সফর করছেন পুতিন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় পুতিন দিল্লিতে অবতরণ করলে তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। প্রোটোকল ভেঙে মোদি নিজেই সেখানে উপস্থিত হন এবং রুশ নেতাকে বুকে জড়িয়ে ধরেন। আলোচনায় মোদিকে পুতিন বলেন, রাশিয়া তেল, গ্যাস, কয়লা এবং ভারতের জ্বালানি উন্নয়নের জন্য প্রয়োজনীয় সবকিছুর একটি নির্ভরযোগ্য সরবরাহকারী। দ্রুত বর্ধনশীল ভারতীয় অর্থনীতির জন্য আমরা জ্বালানির নিরবচ্ছিন্ন চালান চালিয়ে যেতে প্রস্তুত। এ সময় মোদি বলেন, জ্বালানি নিরাপত্তা ভারত রাশিয়া অংশীদারিত্বের একটি শক্তিশালী এবং গুরুত্বপূর্ণ স্তম্ভ। প্রসঙ্গত, ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর ভারত রাশিয়া তেলের একটি প্রধান ক্রেতা হয়ে ওঠে, যেখানে ইউরোপীয় দেশগুলো রাশিয়ার তেল, গ্যাস কেনা কমিয়ে দেয়। পাকিস্তানের হামলায় 23 আফগান সেনা নিহত। পাকিস্তানের সেনাদের হামলায় শুক্রবার ও শনিবার মিলে 23 জন আফগান তাদের সেনা নিহত হয়েছে। রোববার 7 ডিসেম্বর পাক সংবাদ মাধ্যম দ্য নিউজ এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে। সংবাদ মাধ্যমটি একটি বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে দাবি করেছে যে বেলুচিস্তানের জামান সীমান্তে এসব সেনা নিহত হয়েছে। সূত্র জানিয়েছে, শুক্রবার মধ্যরাতে সীমান্তের জামান সেক্টরে আফগান সেনারা যুদ্ধবিরতি লঙ্ঘন করে প্রথমে ছোট অস্ত্র দিয়ে গুলি করে। আফগান সেনাদের হামলার জবাবে তাৎক্ষণিকভাবে পাকিস্তানের সেনারা জবাব দেয়। প্রথমে হালকা অস্ত্র ব্যবহার করা হলেও প্রায় 45 মিনিট ধরে গোলাগুলি চলে। তালেবান সেনারা যেন পাল্টা জবাব দিতে না পারে সেজন্য পরে রকেট লঞ্চার, কামান এবং অন্যান্য ভারী অস্ত্র মোতায়েন ও ব্যবহার করা হয়। এই হামলায় আফগান তালেবান সেনাদের 3টি সীমান্ত চৌকি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। একটি সূত্র দাবি করছে, সাধারণ আফগান জনগণ যেন ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য নির্ভুল অস্ত্র ব্যবহার করা হয়। সূত্র আরও দাবি করে, প্রথম হামলার পর আফগান সেনারা জনবহুল এলাকায় চলে যায় এবং সেখান থেকে তারা আবার গুলি ছোড়ে। এর জবাবে এই জনবল এলাকাতেও ভারী অস্ত্র ব্যবহার করে হামলা চালানো হয়। কলকাতায় আসছে মেসি, শহর জুড়ে উৎসবের আমেজ। ফুটবল মহাতারকা লিওনেল মেসির ভারত সফর ঘনিয়ে আসতেই কলকাতা জুড়ে বাড়ছে উৎসবের আমেজ। শুক্রবার 12 ডিসেম্বর গভীর রাতে তিনি শহরে পৌঁছে একটি হোটেলে উঠবেন। 13 ডিসেম্বর সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য গোট গ্রেটেস্ট অব অল টাইম কনসার্টে অংশ নেওয়ার কথা রয়েছে তার। একই দিন লেক টাউনের মোড়ের কাছে মেসির 70 ফুট উচ্চতার মূর্তি উদ্বোধনের পরিকল্পনা করা হয়েছিল, যেখানে মেসি নিজ উপস্থিত থাকার কথা ছিল। তবে সাম্প্রতিক নিরাপত্তাজনিত আশঙ্কার কারণে পরিবর্তন আনা হয়েছে সেই সিদ্ধান্তে। মেসিকে ভারতে আনার উদ্যোক্তা শতদ্রু দত্ত জানান, হোটেল থেকেই ভার্চুয়ালি মূর্তি উদ্বোধন করবেন মেসি। এই লেকটাউন মোড়েই কয়েক বছর আগে স্বাগত জানানো হয়েছিল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনাকে, যিনি নিজ হাতে উদ্বোধন করেছিলেন নিজের মূর্তি। এছাড়া জানা গেছে, ঐতিহাসিক 1911 সালের IFA শিল্ড জয়ের স্মরণে বিশেষভাবে তৈরি সেই বছরের অনুকরণে প্রস্তুত জার্সি উপহার দেওয়া হবে মেসিকে। ভারতের প্রথম ক্লাব হিসেবে মোহনবাগানই ওই শিল্ড জিতেছিল ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্টকে 1-2 গোলে হারিয়ে। এই বিশেষ জার্সিটি তুলে দেবে মোহনবাগান ম্যানেজমেন্ট। কলকাতার অনুষ্ঠানে অংশ নিয়ে সেদিনই মেসির হায়দ্রাবাদের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে। শুটিংয়ে দগ্ধ আরিফিন শুভ এখন কেমন আছেন? একটি অ্যাকশন দৃশ্যের শুটিংয়ের সময় শুভর গায়ে আগুন লাগে এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে। এ সময় শুভকে হাত দিয়ে আগুন নেভানোর চেষ্টা করতে দেখা যায়। শোনা যাচ্ছিল তিনি বেশ আহত হয়েছেন। এবার সেই দুর্ঘটনা প্রসঙ্গে নিজেই মুখ খুললেন আরিফিন শুভ। সম্প্রতি সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেছেন এই নায়ক। জানিয়েছেন, আগুনে তার পা অনেকটাই পুড়ে গিয়েছিল, তবে এখন আগের চেয়ে ভালো আছেন। হাঁটতে কিছুটা অসুবিধা হচ্ছে, হয়তো আরও কিছুদিন বিশ্রামে থাকতে হবে। ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওটি নেটিজেনরা মালিক সিনেমার শুটিং বলে দাবি করলেও শুভ এ বিষয়ে স্পষ্টভাবে কিছু বলেননি। তিনি বলেন, এটি একটি অ্যাকশন দৃশ্যের শুটিংয়ের মুহূর্ত। এটি কোনো সিনেমা বা অন্য কিছুর দৃশ্য, তা আপাতত রহস্য হিসেবেই থাকুক। তবে কোনো শুটিংয়ের দৃশ্য এভাবে ফেসবুকে চলে আসাটা একেবারেই অনুচিত। আমি সবাইকে এসব করা থেকে বিরত থাকার অনুরোধ জানাচ্ছি। শুভ যে সিনেমার শুটিং করেছিলেন তা নিয়ে চলছিল গোপনীয়তা। এ প্রসঙ্গে শুভ বলেন, আমি তো শুধু সিনেমার শিল্পী, প্রযোজক নই।
আনুষ্ঠানিক ঘোষণার বিষয়টি প্রযোজনা প্রতিষ্ঠানই দেখছে, তবে যতটুকু জানি এখনও সিনেমাটি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণার সময় আসেনি। আশা করি শিগগিরই প্রযোজনা প্রতিষ্ঠান সব জানাবে। পরবর্তী সংবাদ দেখার জন্য আমন্ত্রণ এবং সাবস্ক্রাইব করে বার্ড নিউজের পাশে থাকুন।